ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক চলে এসেছি আমার চ্যানেল থেকে আরো একটা নতুন পডকাস্ট নিয়ে। তো আজকের পডকাস্টে আমার সঙ্গে যারা আছে, প্রথমে রয়েছে মুইবা রয়েছে দেবজ্যোতি। হ্যাঁ, ওই নামটার দিকে খেয়াল করবে না, দেবজ্যোতি নানা রকম মজা মজার নাম সিলেক্ট করে যেগুলো তার মস্তিষ্ক প্রসূত। আর সঙ্গে সুপ্রকি বাণী। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাত, যেটা জিদ্দার আপকামিং সিনেমা। এবারে এই ছবিটা আসবার কথা ছিল হচ্ছে দুর্গাপূজাতে, যেটা দেশু সেভেনের সাথে ক্ল্যাশ করার কথা ছিল, মানে আমরা পুজোর দেববাসী যেটা ক্ল্যাশ আমরা দেখতে পেতাম। বাট সেই ছবিটা এখন প্রিপন হয়ে এখন চলে এসেছে হচ্ছে 29 মে, অর্থাৎ টক্স রিলিজের এক সপ্তাহ আগে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এটা প্রথমে দেবজির কাছে আসবো, যে একটা টক্সিক ইস্যু একটা রয়েছেই, প্লাস ওই সময়টাতে আমাদের এখানে কিন্তু বিধানসভা ইলেকশনও থাকবার কথা রয়েছে। তো এখন তোমার কি এটা মনে হচ্ছে যে, মানে এটা অনেকে বলবে যে জিদ্দা ভালো মানে সাহস দেখেছে হ্যান ত্যান, কিন্তু তোমার কি মনে হচ্ছে যে এটা একটা মানে কোথাও গিয়ে এটা তার সাথে পলিটিক্স বা তার সাথে কোথাও তাদের দিক থেকে একটা মানে ভুল স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে? এটা তুমি যদি বলো এই বিষয়টা একটু। দেখো, সিনেমা তো সৌভিক দা, প্রথমত আমি সবাইকে বলে রাখি, আমি বাইক চালাচ্ছিলাম আর আমার একটু স্পন্ডেলাইসিস আছে বলে আমি এরকম ভাবে ভিডিও বানাচ্ছি। আমাকে ভাববেন না আমি অসভ্য। আমি আমি এই তিনজনের মধ্যে সব থেকে সভ্য আমি। তো দেখো সৌভিক দা, এটা তুমিও জানো, তুমি এত সিনেমা দেখো। সিনেমা কিন্তু সাহস দিয়ে চলে না, সিনেমা চলে মার্কেট প্লেস দেখে। এবং মার্কেট প্লেস বর্তমানে জিদ্দার ফেভারে নেই। এবার দেখো, 29শে মে আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন যেভাবে হয়, সর্বভারতীয় স্তরে ইলেকশন যেভাবে হয়, তাতে একটা সার্টেন থ্রেশহোল্ডের মধ্যে তোমাকে রি ইলেকশন করতে হবে 5 বছর বাদে। তা না হলে তোমার সেই গভর্নমেন্ট ডিসলভ হয়ে গিয়ে প্রেসিডেন্টস রুল লেগে যাবে, ঠিক আছে? তো আমাদের 2026-এর সেই থ্রেশহোল্ডটা হচ্ছে 7ই মে। 7ই মের আগে তোমাকে ইলেকশন করিয়ে নতুন গভর্নমেন্ট আনতে হবে, তা না হলে 7ই মে রাত্রির 12টার পর থেকে প্রেসিডেন্টস রুল লেগে যাবে। এটা তুমি বুঝতেই পারছো, জোড়া ফুল, কাস্তেয়া তড়িতারা, পদ্ম ফুল কেউই চাইবে না। তো হুম 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 ইলেকশন মোটামুটি এপ্রিলের মাঝামাঝিতে হয়ে যাবে। ইলেকশনটা চাপ নয়। এবার দেখো চাপ যেটা, দেখো টক্সিক নিয়ে আমার পার্সোনালিতে প্রচুর ডাউট আছে। সিনেমাটা বিভিন্ন কারণে পিছাচ্ছে। হুম হুম সিনেমাটা বিভিন্ন কারণে, হুম এই যে টক্সিক বলতে বলতে আমাদের মুভি রিভিউ কমিউনিটি সব থেকে টক্সিক ছেলেটা চলে এসছে। এগুলো হচ্ছে এই তো কোইন্সিডেন্স। প্রত্যয় চলে এসছে। নমস্কার, আমি প্রত্যয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ওই যে আ- আচ্ছা, আমাদের সঙ্গে প্রত্যয় জয়েন করে গেছে। আচ্ছা, এক সেকেন্ড কে? দেখি। বলতে বলতে প্রীতিশও জয়েন করে গেছে আমাদের সাথে। প্রীতিশের প্রত্যয় আমাদের সাথে চলে এসেছে। তো এদেরকে ওয়েলকাম। এই প্রীতিশ, ইয়ে কর, সোজা কর। এরম ভাবে পুরো এরম ভাবে বেঁকে আছিস পুরো। দাঁড়াও। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, প্রীতিশের তুমি কন্টিনিউ করো প্রীতিশের তুমি। একটু, হ্যাঁ। তো যেটা বলছিলাম হুম সেটা হচ্ছে, দেখো টক্সিক সিনেমাটা হয়তো ভালো নাও হতে পারে, আমার যথেষ্ট ডাউট আছে টক্সিক নিয়ে। বাট দ্য ফ্যাক্ট ইজ, হুম টক্সিকের যা হাইপ আছে, টক্সিক জুনের 4 তারিখেও যখন আসবে সব শো নিয়ে নেবে। এবং এটা কিন্তু আমরা জিদ্দার আগে একটা সিনেমার সাথে, আমি দুপুরবেলা প্রীতিশের সাথে ভিডিও কলেও এটা আলোচনা করছিলাম। 2 বছর আগে জিদ্দার একটা সিনেমা এসেছিল মানুষ বলে, তারপরের হুম সপ্তাহে এসেছিল অ্যানিমাল। তো এক সপ্তাহ বাদে কোনো শোই হোল্ড করে রাখতে পারেনি। অ্যানিমাল সব শো নিয়ে নিয়েছিল। টক্সিকের ক্ষেত্রেও কিন্তু অ্যানিমালের হাইপ, টক্সিকের হাইপ অ্যানিমালের থেকে অ্যাকচুয়ালিতে বেশি আরো। তো দেখো, এটা জিদ্দা সাহসিকতার পরিচয় দিয়েছে কিনা আমি জানি না, এবং একটা রাজনৈতিক সমীকরণও আছে যেটার আমরা অবশ্যই আলোচনাও করব। বাট দেখো সৌভিকটা, এটা তুমিও জানো আমিও জানি, সিনেমা কিন্তু মার্কেট প্লেস ড্রিভেন জিনিস, এটা সাহস দিয়ে চলে না, এটা মার্কেট প্লেস দিয়ে চলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা সুপ্র, তুমি কিছু বলতে চাও না না, যা এই বলেছে রিলিজ ডেটটা নিয়ে? একই না না না। একই। আচ্ছা আচ্ছা প্রীতিশ, হুম, এই রিলিজ ডেটটা নিয়ে যদি বলো। কিছু বলতে চাস আর কি। হ্যাঁ, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে যে কেউ বলে কেউ ডাকাত ছবিটা পূজা আসার কথা ছিল, বা সেটা এখন প্রিপন্ড হয়ে আসছে 29 মে আসছে টক্সিকের এক সপ্তাহে। এবার টক্সিক একটা ইস্যু রয়েছে, প্লাস ওই সময় ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ইলেকশন চলবে, ঠিক আছে? তো এইটা তোর মতে যে কতটা ছবিটাকে এফেক্ট হতো? ছবিটা খুব ভালো ছিল, হলো, আমি ধরলাম ছবিটা ভালো ছিল, কিন্তু তাও টক্সিক বেশি হল নেবে। ইলেকশনের একটা প্রভাব সেই সময় রয়েছে, মানুষ ইলেকশনে বেশি ব্যস্ত থাকবে। তো তোর মতে এই ডিসিশনটা মানে এটা কি কোনো মানে কতটা ভুল ডিসিশন তোর কাছে বলে মনে হয় আর কি? এটা তুই যদি একটু বলিস। দেখো, এটা সম্পূর্ণ ভুলই ডিসিশন, এটা আমি আমার ভিডিওতেও বলেছি। দেখো, শুধুমাত্র ইলেকশন বা যে টক্সিক আসছে তা নয়।
তুমি যদি ওই 29শে মের ক্যালেন্ডারটা দেখো, তখন কিন্তু 3টে সিনেমা আসছে। শুধু কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার যে সোলো রিলিজ করছে তা কিন্তু নয়, তার সাথে অলরেডি 2টো সিনেমা আছে, একটা হুম। হচ্ছে অর্ধাঙ্গিনী 2 আর একটা হচ্ছে ফুলফিশি ও এডওয়ার্ড, যেটা উইন্ডোজের সিনেমা। আর 15ই মেতে আছে তোমার হুম। হচ্ছে সপ্তদিনের গুপ্তধন। এবার সেই সিনেমাটা আমরা জানি সোনাদা বা একেন এদের একটা কিন্তু নির্দিষ্ট ব্র্যাকেটের অডিয়েন্স রয়েছে, যারা কিন্তু ওদের সিনেমা যাই হোক একটা অডিয়েন্স কিন্তু চলে যায় সিনেমা দেখতে, ঠিক আছে। এবার 15ই মে ফ্র্যাঞ্চাইজ সিনেমাটা ভ্যালু যখন আছে রিলিজ তাছাড়াও। করবে, হ্যাঁ, তো 15ই মে যখন সিনেমাটা রিলিজ করবে, তো তার মানে এই নয় যে 2-3 সপ্তাহ চলে উঠে যাবে, সেই সিনেমাটা একটা শো হোল্ড করে রেখে দেবে। একই 29শে মেই চাপ হয়ে যাচ্ছে, মানে আমি তো ছেড়ে দিলাম টক্সিকের কথা, টক্সিক নয় 4 জুন আসছে, আমি ছেড়ে দিচ্ছি। সেই দিনই মানে 29শে মের দিনই কিন্তু চাপ হয়ে যাচ্ছে রিলিজ করা, কারণ সেই সময় কিন্তু অনেকগুলো বাংলা সিনেমা থাকবে। শুধু কিন্তু একা তোমার কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা রিলিজ করছে না, এটা একটা ব্যাপার। এবার আমি দেখো পুজো রিলিজ নিয়ে যেটা বলছিলাম, দেখো অনেকগুলো ছবি পুজোতে আসছে, যে একটা হচ্ছে তোমার দেশু 7, আর একটা হচ্ছে তোমার প্রবীর পোদ্দারের সিনেমা আসতে পারে, সেটার কোনো প্রিকুয়েল বা সিকুয়েল কিছু একটা হতে পারে, ওই আর কি কপ ইউনিভার্স যেটা। আর একটা সিনেমা আসছে তোমার আহ, বলো বহুরূপী 2, এই সরি বহুরূপী 2, হ্যাঁ বহুরূপী 2, তো ওই সিনেমাটা আসছে। তো এই মরুবিটু। 3টে সিনেমার মাঝে আবার যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে, এবার সবচেয়ে বেশি শো কম পেতে হচ্ছে এই সিনেমা, যেটা আমরা শাস্ত্রী পুজোর সময় দেখেছিলাম হুম। 2024-এ। শাস্ত্রী সবচেয়ে বেশি শো কম, মানে সবচেয়ে কম শো পেয়েছে, এই সিনেমাটাও তাই হতো। এবার সেটার থেকে এটা পিছিয়ে মানে এগিয়ে এসছে, সেটা একদিকে ভালো। বাট আমার মনে হয় যে 29শে মেটা কখনোই পারফেক্ট একটা ডেট নয়। জুনের কোন একটা টাইমে আসতে পারতো, বা এপ্রিলের কোন পয়লা বৈশাখের টাইমে আসতে পারতো, যদি সিনেমাটা শুট 95% কনফার্ম হয়ে গেছে, আমার কাছে সেটাই আপডেট হুম। আছে। হুম। যদি সেটা হয়ে থাকে তাহলে পয়লা হুম। বৈশাখে আরামসে চলে আসতে পারতো, তখন কিন্তু কোনো বড় ছবি নেই। আমি জানি না কেন এই ডিসিশনটা নেওয়া হয়েছে, আর হয়তো কোনো উপায় নেই, হয়তো নন্দী মুভিজ এখন যে ক্যালেন্ডারটা ফিক্স করে দিচ্ছে, হয়তো এই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে গেছে না, এই যে ইম্পার যে ক্যালেন্ডারটা, এটা পুরোটা জিনিসটা কিনা আরো ঘেটে দিয়েছে। মানে কেউ কোনো প্রোডাকশন হাউস চাইলেও না প্রিপন পোস্টপন ঠিকভাবে করতে পারবে না, জিনিসটা পুরো মানে একটা হচপচ হয়ে গেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমি প্রীতিশের কথা আসলে প্রত্যয়ের কাছে। আচ্ছা প্রত্যয়, আমাকে বলো একটা জিনিস, যে প্রীতি যেরকম বললো যে এই 20 মে রিলিজ ডেটটা ভুল ডেট। এবার ছবিটা তো ইনিশিয়াল আসার কথা ছিল হচ্ছে পুজোর সময়। তো তোমার কি মনে হয় যে পুজোটাও একটা সঠিক ডেট ছিল? কারণ আমি একটা দেখেছি, দেখো যে এক একটা সিনেমা এক একটা উইন্ডোতে ভালো ছিল। ধরো বর্ডার 2 আসলো কবে, 23 জানুয়ারি ওইটা পিরিয়ডটাতে আসলো, বা ধরো 15 নাগাদ। ওই সময় কি হয় যে কোনো ফ্রিডম ফাইটারের ছবি আসলে বা একটা যেসব ছবি, সেটা বেশি ভালো চলে আর কি, ভালো বিজনেস করে। কিন্তু পুজোর সময় দেখেছি যে বাঘাযতীন কিন্তু খুব ভালো কিন্তু চলেনি। তো এটাও তো একটা ফ্রিডম ফাইটারের জীবন নিয়ে সিনেমা ছিল। তো পুজোতে আসলে এটা কি সঠিক ডিসিশন হতো বলে তোমার মনে হয়? দেখো নমস্কার, আমি প্রথমত প্রত্যয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমত হিন্দির সাথে বাংলার তুলনা করলে চলবে না। আর জবের থেকে ইউটিউবে এসেছি, এই সিনারিও প্রত্যেকবার আসছে, ওই যেই উইন্ডোতেই আসুক, যে নায়কই আসুক না কেন, বাংলার অডিয়েন্স মানে বাংলা সিনেমা দেখতে যায় না। আমরা রিভিউয়াররা শুধুমাত্র ওই 100, 150, 200 টাকা খরচা করে আমরাই শুধুমাত্র সিনেমাটা দেখি, আর কিছু যারা ফ্যান ফলোয়িং আছে এক একটা পার্টিকুলার নায়কের, তারাই শুধুমাত্র সিনেমাটা দেখতে যায়। এবার এখন রিভিউর থেকে সবচেয়ে বড় বিষয় হয়ে গেছে বাংলা সিনেমাকে আমরা যত বেশি ব্যাশ করব, তত বেশি আমাদের স্বার্থ চরিতার্থ হবে, এবং এই জিনিসটার প্রবণতা এখন সবচেয়ে বেশি পরিমাণে হয়ে গেছে। আর এটাতে মার্কেট সবচেয়ে বেশি গরম, আর এইটাকে খাটিয়ে অনেকে নানা রকম অনেক কিছু করে যাচ্ছে কম বেশি। আমি শুধুমাত্র আহ কয়েকজনকে বলবো না, কিছু কিছু মানুষ আছে যারা করে যাচ্ছে। তা দেখো বিষয়টা হচ্ছে কি, যে উইন্ডোতেই আনুক, সে জিৎ আনুক বা দেব আনুক, ঠিক আছে, বাংলার অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেননা কন্টেন্টের দিক থেকে বা আদার্স কোনো ইউনিক চিন্তা ভাবনা সেরকম বাংলা সিনেমা দেখাতে পারছে না। আমরা মোটের উপর যখন কোনো কিছু একটা সিনেমা দেখি না, আমরা ওই মানে বাছাধন ভাবে সেই সিনেমাগুলোকে ট্রিট করি, ঠিক আছে বাছা হয়ে গেছে, ভিএফএক্স একটু কমজোরি আছে, ও ঠিক আছে একটু পয়সা কম আছে, হ্যাঁ এরকম করে আর করে না হচ্ছে না আর কিছু। আর বাইরের মানুষজন তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছে এই 3 মাস বাদে বাদে এই স্ক্রিনিং কমিটির এই নাটকগুলো, এই বারবার এদের নিয়ম, এই ষান্মাসিক নিয়ম, বার্ষিক নিয়ম, এ ওকে আনতে দিচ্ছে না, এ ওকে খেউই করছে, একজন স্টারকে পুরো বয়কট করে দিল, তারপরে ফেডারেশনের নানা রকম চক্রান্ত চলছে, বুকিং এর নামে যা খুশি চলছে,
5 কোটি করলে বলছে 15 কোটি, কেউ বলছে 15 কোটি করলে না 30 কোটি। মানুষ একটা কি বলবো, একটা মিথ্যা আশ্রয় নিয়ে বেঁচে আছে এবং ওই মিথ্যার জল সবাই Delusion-এ খেয়ে বেঁচে যাচ্ছে। আছে আর কি। হ্যাঁ, ওই স্পুন ফিট করা হচ্ছে সবাইকে যে হ্যাঁ এটাই হচ্ছে। বাট তাতে মানুষ খুশি থাকে। কেউ এসে যখন বলে না যে হ্যাঁ এই বক্স অফিস দিয়েছে, হ্যাঁ ভাই তোকে টাকা দিয়েছে, এই বক্স অফিস দিয়েছে, তুই শান্তি পেয়েছিস, ব্যাস তাতেই ঠিক আছে। কিন্তু ওটাই আজকে যদি সাপোজ যে কোনো উইন্ডোতেই আসতো, আর তুমি দেখো যে কোনো বড় বড় সিনেমাই বলো না কেন, আমাদের সেটা দেবের বলো বা জিতের বলো, জিতের তো ও অবস্থা তো প্রায় শেষের দিকেই, ওই খোল করতাল বাজানোর মতো অবস্থা হয়ে গেছে। আর কয়েকদিন বাদে তিলক ফিলক কেটে হয়তো ওই ড্রাম ফার্ম নিয়েই হয়তো বেরোবে। মানে জিতের কেরিয়ার বলতে গেলে একদম শেষ। মিস্টার ফ্যান্সরা দেখুন, এদেরকে ঠিক আছে। চিহ্নিত করুন। কিছু করার নেই। একটা হ্যাঁ। মানুষ তার অডিয়েন্সের সাথে, তার ফ্যানেদের সাথে কানেক্ট করছে না, কিছু করছে না, তুমি এই জিনিসগুলো করে কি হবে? জিদ্দাকে নিয়ে এত মানে এরকম অনেক কথা আছে যেগুলো এখন যদি আমি বলি না তাহলে সেটা বোম ব্লাস্টিং হয়ে যাবে, ঠিক আছে, সেগুলো আর বলতে চাইছি না, ঠিক আছে। তা বাংলা সিনেমা যত বড়ই সিনেমা আসুক, সে 2 থেকে 3 সপ্তাহ হচ্ছে তার বৈধতা, এরপরে তার দম শেষ হয়ে যায়, ওই আইসিইউতে চলে যাওয়ার মতো অবস্থা, তখন হাজার চেষ্টা করেও তাকে বাঁচানো যায় না। আর এই সিনেমাগুলোই যখন বলে 25 দিন সগৌরবে চলছে, 50 দিন সগৌরবে চলছে, চলছেটা কোথায়? আমার ব্যাপার হচ্ছে চলছেটা কোথায়? মানে একটা সিনেমা হলের একটা শো, 5টার থেকে একটা শো চলছে, তার মানে ওটা সগৌরবে চলছে? কয়টা লোক যাচ্ছে? কিছু আরেকটা জায়গায় দেখি কি, এই যে লোকে যে বলে যে দেবজ্যোতি একটা ভিডিও করেছিল, আরো কয়েকজনকে দেখেছিলাম যে আমরা যখন বুক করতে যাচ্ছি দেখাচ্ছে 20 জন 25 জন, গিয়ে দেখছি ওখানে রয়েছে 3 জন। তাহলে এই স্ক্যাম গুলো করে কি হবে? এই স্ক্যাম গুলো তো আস্তে আস্তে তো ধরা পড়ছে। আজকে উইন্ডোজ তার যত লেগাসি আছে, এত বছরের একটা লেগাসি, সেটাকে পুরো ধূলিসাৎ করে দিল এই লাস্টের এই সিনেমা দিয়ে। এই কি যেন বলে, রক্তবীজ ওই যে হ্যাঁ রক্তবীজ 2। রক্তবীজ 2 ওটা রক্তবীজ 2 না, ওটা রক্তবমি 2। ওটা রক্তবমি 2। সব থেকে বড় তারপরে আরেকটা স্ক্যাম। আসছে, হ্যাঁ বড় স্ক্যাম। তারপরে আরেকটা কি আসছে, ওই গোল্ডেন ডাকাত, ভানুপ্রিয়া ভূতের। এইটা অডিয়েন্স হয়তো বিশ্বাস করবে না, এটা কিছু কিছু মানে সিনেমার টাইটেল শুনলে না বোঝা যায় যে এই সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি আর দম নেই। আর কিছু কিছু মানুষের এমন মানে মানে প্যাথেটিক চিন্তা ভাবনা। আচ্ছা মিমির ওই বিকিনি গানের ডান্সটা কখন আসবে? ওটা ফোনে দেখে হচ্ছে না, 6x7 ইঞ্চিতে ওই ফোনের স্ক্রিনে দেখে হচ্ছে না, বড় স্ক্রিনে গিয়ে দেখবে মিমির ওই বিকিনি ইয়েটা রক্তবীজে নাচানাচি, ওই ডান্স ভিডিওটা ওটা আছে। আরে মানে বাঙালি অডিয়েন্সের টেস্ট, তার চিন্তা ভাবনা এখন নেই। আর এই সামনে এবছর পুজোতে যে কটা সিনেমা আসতে চলেছে, আমার একটার প্রতিও মানে ভরসা তো প্রত্যেকটা জালি সিনেমা এবছর দুর্গাপুজোতে, আমার প্রত্যেকটা মনে হচ্ছে, জালি। মন বলছে জালি হবে, প্রত্যেকটা জালি হবে। আর যা সিনেমাই আসুক না কেন, ওই তো বললাম 2 সপ্তাহ হচ্ছে বৈধতা, আর যদি খুব ভালো সিনেমা হয় সেইগুলোর বৈধতা হার্ডলি হচ্ছে 30 দিন। এই হচ্ছে ব্যাপার। সৌভিকদা তুমি হোস্ট হয়ে তুমি নিজেই বেরিয়ে যাচ্ছ, তোমার দুর্দশা। আরে না, ইন্টারনেটের সমস্যার জন্য চলে গেছিলাম। এই করলে হবে? তুমি মাঠে খেলতে নেমে তুমি আমি যে জায়গা পরিবর্তন করলাম ওই জন্য। আচ্ছা, প্রত্যেকের বক্তব্য তো হ্যাঁ মোটামুটি আমার শেষ। হ্যাঁ? ওই যাই হোক, যে উইন্ডোতেই আসুক না কেন, হ্যাঁ, সে যেই সিনেমায় আসুক না কেন, বাংলা সিনেমা 2 থেকে 3 সপ্তাহ, আর খুব ভালো সিনেমা হলে 1 মাস। যখনই একটা হিন্দি সিনেমা আসবে তারপরেই কান্নাকাটি শুরু হয়ে যাবে, আমাকে শো দাও, আমরা পাচ্ছি না, প্রাইম শো দাও, এই দাও সেই দাও, ঠিক আছে। অনেক এরকম ন্যাকা কান্না শুনেছি, আর ভাল লাগছে না। এইসব আমি নাটক লেগেই যে থাকবে আর কি। স্টারের ফ্যান হই না কেন, আমি ভালো সিনেমা যদি হয়, যদি ভালো লাগে ঠিক আছে, যদি চেষ্টাটা যদি মনে হয় স্বচ্ছ, আমি ভালো বলবো। আর যদি মনে হয় এটা একদম ওই পাবলিককে তোষামোদ করে, পাবলিককে গরু গাদা ভেবে, মানে এক প্রকার যেমন তেমন কন্টেন্ট নিয়ে আসলাম, আমি তো ভিডিওতে বলবোই, ঠিক আছে, ব্যাস এইটুকু। একদম। আচ্ছা, এবার আমি প্রত্যেক হতে সুপ্রকাশ আবার আসছি। সুপ্র আমাকে বলো যে এই যে আমরা দেখতে পাই একদিকে দুজন সুপারস্টার দেব এবং জিৎ, আমরা দেখতে সবসময় যে দেব নিজেকে কিন্তু প্রচন্ড কিন্তু রেলিভেন্ট রাখছে, মানে ধরো সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট করছে, আপডেট দিচ্ছে। আমরা জিতকে কিন্তু এটা কখনো করতে একদমই দেখি না আর কি, ঠিক আছে, আপডেট দেওয়া না কোনো কিছু করা, হতো এর সাথে যে কাজটা নিজের মতো করে করছে। ছবি দেয়,
মান্থের মধ্যে কে সেরা ইয়ে হয়েছে, ফ্যান হয়েছে সেটা দেয়। আচ্ছা, ইন্সপেক্টর জিদ্দার ফ্যানটা নটিকের গান এই লোকটাকে, এই চশমা হ্যাঁ। পরা কালো জামা পরা লোকটাকে কিন্তু চিহ্নিত করুন। আমি কিন্তু এগুলো জিদ্দার ফ্যানদের থেকে আমি মেনে নিতে পারছি না। হুম, বড় আইছে হ্যাঁ, আইছে বড় তো হ্যাঁ, এবার আমি আইছে বড়। এবারে সুপ্রয় যেটা জিজ্ঞেস করছিল, হ্যাঁ যেটা জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় এই যে সবসময় একটা প্রচার বিমুখ রাখা, বা আমি কয়েকদিন আগে সন্ধ্যারে যদি ভিডিও দেখছিল সেখানে সে বলছিল যে আমি জানতাম না যে জিৎ নাকি আনন্দলোকে নাকি মানে একটা সাক্ষাৎকার দিয়েছে। এবার আজকে তো আনন্দ কেউ পড়ে বলে আমার তো অন্তত মনে হয় না আর কি। আমার মনে আছে যে আমি যখন ছোট ছিলাম একটা পত্রিকা নাম হচ্ছে ভাই আমি কি অন্ধ হয়ে গেলাম, না সবাই ফ্রিজ হয়ে গেছে? না না, আমিও সবাইকে ফ্রিজই দেখছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ফাঁকা, এটা কি তুমি সঠিক বলে মনে করো? না না, এটা কিচ্ছু সুপ্রভাত শোনা জানতে যায়নি, এটা। ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, পুরো ব্যাপারটাই, পুরো কথাটাই ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমি আবার তাহলে রিপিট করি ইয়ের কাছে, সুপ্রর কাছে। এটা হচ্ছে যে প্রত্যেক কথা সেটা হচ্ছে যে এই যে আমরা দেবতাকে সবসময় দেখতে পাই নিজেকে প্রচন্ড রিলিভেন্ট রাখছে, মানে ধরো নানা রকম আপডেট দিচ্ছে, তার সিনেমা নিয়ে পোস্টার হোক, কখনো নিজের ছবি পোস্ট করে, শুটিং এসে পোস্ট করছে, নিজেকে রিলিভেন্ট রাখছে। কিন্তু আমরা জিতকে দেখছি সে কিন্তু কখনো সঙ্গে অ্যাক্টিভ থাকে না, তার ছবিতে কোনো আপডেটস কিছু পাওয়া যায় না একদমই আর কি। ঠিক আছে, প্রত্যেক যে মানুষ নিজের কাজটা করছে। কিন্তু তোমার কি মনে হয় আজকে দাঁড়িয়ে এরকম এতটা প্রচার বিমুখ থাকা, কিন্তু আবার দেখো সে কিন্তু আবার আমি যা জানতাম না, সন্দেহ জানলাম যে সে আনন্দের মধ্যে একটা পত্রিকা সে সাক্ষাৎ করেছে। এবার আজকে আনন্দ কিন্তু কেউ একদমই পড়ে না, ঠিক আছে, একসময় পড়তো, জনপ্রিয় ছিল, এখন কেউ পড়ে না। তো এই যে তোমার মাচা প্রোগ্রাম করছে, তো এইভাবে নিজেকে একটা মানে সরিয়ে রাখা, এটাকে তুমি সঠিক অর্থন প্রসেস বলে কি তুমি মনে করো? এটা তোমার থেকে জানতে চাইছি। আমি তোমাকে প্রথম তোমার যে কোশ্চেনটা সেটার উত্তর দিচ্ছি যে বিইং আ সুপারস্টার ফ্যান্সদের সাথে ইন্টারাকশন করাটা কতটা দরকার এবং সেটা কি দেব আর জিতের মধ্যে কিরকম চলছে কম্পারিজন ওয়াইজ আমি বলছি কথাটা। দেখো, সুপারস্টার যে ব্যাপারটা আছে সেটা আমরা যবে থেকে বুঝেছি যে ফিল্ম স্টার্স বা মানে যারা হিরোজ থাকে তাদের একটা দুনিয়া আছে, আমরা সেইভাবেই কিন্তু শুনে এসেছি ছোটবেলা থেকে, এবং সেই দুনিয়াটা আমরা কল্পনাই করি যে এরকম হয়, তারা হয়তো এরকম জীবনযাপন করে বা হয়তো তাদের ঘরে এরকম পরিস্থিতি থাকে, যেটা সোজা কথায় আমরা ওম শান্তি ওমে সেকেন্ড ইয়েতে মানে রিইনকার্নেশনের পরে শাহরুখের যে একটা ক্যারিজমা দেখতে পেয়েছিলাম, তার যে চিন্তা ভাবনাটা যেটা মাকির থ্রু দিয়ে আমাদের শুনিয়েছিল, মানে ওম মাকিজা থ্রু দিয়ে আমাদেরকে শোনানো হয়েছিল, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা থাকি। তো সেই পার্সপেক্টিভ দিক দিয়ে এই অরাটা জিদ্দা মেনটেন করে থাকে, সেটা এখনো করছে, যেটা কাইন্ড অফ তার জন্য ব্যাকফায়ার হচ্ছে, বিকজ এখন দুনিয়াটা এগিয়ে গেছে, এখন ওই চিন্তাধারা নিয়ে চললে হবে না। ওটা একটা সো কল্ড একটা টাইম লাইনে চিন্তাধারা ছিল। আমরা এখন মিলেনিয়ালস থাকা সত্ত্বেও আমরা এখন জেন জি, এবার জেন বিটা, জেন আলফা এরকম লাইফ চলে আসছে। তো এখন অনেক যুগ এগিয়ে গেছে, এখন সোশ্যাল হ্যান্ডেলসে লোকেরা স্টারের সাথে ডাইরেক্ট কথা বলছে, এবং ইনফ্যাক্ট আমরা যারা কমিউনিটিতে আছি আমরা নিজেরাও কিন্তু এই সব মানে ভিডিও পোস্ট করে এই করে কিন্তু আমাদের ইন্টারাকশন হয় তাদের সাথে, তাদের পিআররা আমাদেরকে কিন্তু এইভাবেই ডাকে, এইভাবেই জানতে পারে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে জিদ্দা অবশ্যই পিছিয়ে আছে, মানে জিদ্দা হয়তো ওই চিন্তা ভাবনাটাই নিয়ে আছে যে ইয়েস আই এম আ স্টার, আমি একটা হিরো, আমার খুব এক্সক্লুসিভ কিছু না হলে আমি ফ্যান্সের সাথে কেন কথা বলবো, তাহলে তো আমি সবার কাছে নর্মাল হয়ে গেলাম। বাট এই নর্মাল হওয়াটাই কিন্তু আবার একটা বড় ব্যাপার হয়ে আছে। দেবদার অনেক কিছু ব্যাপার আছে যেটা মানে আমার সাথে অনেকে রাজি হবে, অনেকে রাজি হবে না এখানে। তো অনেকে এটা নিয়ে বলে যে দেবদা ইজ নট আ গুড পার্সন, বা দেবদা এখন যেহেতু এরকম কিছু করছে যে মানে যে দলের সাথে যুক্ত আছে পলিটিক্যাল, তো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেক কিছু হচ্ছে। তো মানুষটা তো অডিয়েন্সের সাথে নিজের পালসটাকে রাখছে, বা যেই সব প্রজেক্টস গুলো সে নিয়ে আসছে লাস্ট 3-4 বছর ধরে, প্রত্যেকটা কিন্তু অডিয়েন্সের পরে সে আনছে। কোন অডিয়েন্স কি টাইপের জিনিস দেখতে পছন্দ করবে সেরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সেসব ক্যালেন্ডারটাকে রেডি করছে। তো এই জিনিসটা কিন্তু খুব দরকার, যেটা জিৎ কিন্তু করছে না বিং আ প্রডিউসার, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে দেবদার যে মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু জিদ্দার থেকে অনেকটা অ্যাডভান্স। দেবদা অ্যাক্টর হিসাবে হয়তো পিছিয়ে আছে, আমি নিজে দেবের ফ্যান হয়ে বলছি, তবে হ্যাঁ আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু জিতের তুলনায় পিছিয়ে আছে। কিন্তু দেবদা জানে কি কিভাবে অডিয়েন্সের
মানে মাইন্ড রিড করা যায়। ও একটা টাইম সময় ছিল যখন উইন্ডোজ একদম পারিবারিক সিনেমা করছিল এবং সেই করে উইন্ডোজ নিজের একটা ছাপ ফেলেছিল ইন্ডাস্ট্রিতে। সেই জায়গাটাকে ও মেনটেন করলো এবং নানা রকম পারিবারিক ফিল্মস আনলো, টনিক বলো, সাজবাতি বলো, প্রজাপতি বলো, এগুলো আনলো। তারপরই হঠাৎ করে সে দেখলো যে এবার কমার্শিয়াল একটা ঝড় উঠেছে, সবাই কমার্শিয়াল চাইছে, সো লেট মেক খাদান। খাদানের মধ্যেও সে কিন্তু একটা পারিবারিক একটা ফিউশন অ্যাড করেছে, যারা দেখেছে ফিল্মটা তারা জানে। সেই পারিবারিক ফ্যাক্টরটা দিয়ে কিন্তু একটা কমার্শিয়াল আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। এই ফিল্মটা কেমন হয়েছে সেটা নিয়ে আমি এখানে বলছি না, বাট সে চেষ্টা করেছে এবং অডিয়েন্সরা কিন্তু নিয়েছে সেটা। তারপরই সে কি করলো, ওর যে অডিয়েন্স যারা ফ্যামিলি থেকে এসছে, সেখান থেকে তার যে পুরোনো অডিয়েন্স ছিল যারা একসময় তাকে ওই কমার্শিয়াল আফতারে দেখতো, তাদেরকে মার্জ করে দিল। মার্জ করে দিয়ে পরের যে প্রজেক্ট গুলো সেগুলো কিন্তু সেরকমই চিন্তাধারা দিয়ে আনতে শুরু করলো। তো এই প্র্যাকটিসটা কিন্তু দেবদা করে, এটা মানতে হবে, যেটা জিদ্দা করেন। জিদ্দা কিন্তু একমাত্র বুবারাং ছাড়া প্রত্যেকটা কাজই কিন্তু ওই সো কল্ড একটা ধারাতেই বয়ে গেছে। সে কিন্তু একটা কিছু ডিফারেন্ট করেনি, মানে এখন অব্দি প্রডিউসার হয়ে আমার মতে। তো এই জিনিসগুলো ম্যাটার করে। এবার সেকেন্ড যে কোশ্চেনটা তুমি কি বললে, যে কি কি যেন লাস্টে সেকেন্ডটা বললে, এটা তো হয়ে গেল। তারপর সেকেন্ডটা তুমি একটা কি বললে? হ্যাঁ বলছে এটা যেটাকে তোমার কাছে সঠিক আউটপুট প্রসেস বলে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, এটাই বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আর কি, এটাই না তো এবার কি বলতো, ও সরি, হ্যাঁ, আনন্দ লোকে ইন্টারভিউ দেওয়া, হ্যাঁ আমলক, হ্যাঁ ইন্টারভিউ দেওয়াটা, ইন্টারভিউ দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু একান্ত তার নিজস্ব। এখন কোন মিডিয়া চলছে কোন মিডিয়া চলছে না এটা কিন্তু বলা যায় না, মানে এটা খুব ট্রিকি ব্যাপার। কারণ অনেকেই আছে হয়তো আনন্দলোক পড়ে, বা অনেকেই আছে হয়তো সেই জিনিসটাকে নিয়ে মানে সেই মিডিয়াটাকে প্রেফার করে, তো সে দিয়েছে। তো সেটা নিয়ে খুব একটা বড় ব্যাপার নয় আমার মনে হয়। আমার মনে হয় জিদ্দার বরঞ্চ এই মানে সোশ্যাল হ্যান্ডেলসে একটু অ্যাক্টিভ থাকা উচিত। এটা করছি, এই ফটো ছাড়ছি, একটু লাইভে আসছি, এই অডিয়েন্সের সাথে একটা ইন্টারাকশন করার জন্য নানা রকম ওই গ্যাদারিং করছি। আমার তো এখনো মনে পড়ছে না যে রাবণ ছাড়া কোনো গ্যাদারিং হয়েছে জিদ্দার কোনো ফিল্ম ঘিরে যখন রিলিজ হয়, আমার মনে পড়ছে না। রাবণটাই হয়েছিল বারাসাতে আই গেস, যেখানে অনেকেই গেছিল কমিউনিটি থেকে, তারা লাফালাফি করেছিল, এসে করেছিল। ট্রেলারটার প্রিমিয়ার একটা রাখা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল সাউথ সিটিতে, আমি গেছিলাম, বুমেরাঙে হয়েছিল। তো যাই হোক, আমার ওটা জানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় এগুলো একটু করে দেখা উচিত, আর কিছুই না। বিং আ স্টার অরাটা মেনটেন করো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে তোমাকে এখন যে মানে ইয়েটা চলছে সেটাকেও মেনটেন রাখা উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা সুপ্রভাতে আমি প্রীতেশের কাছে আসছি। আচ্ছা প্রীতেশ, তুই বল এক মিনিট, যে আমি দেখলাম যে দেবদা খাদান নিয়ে আসলো, পুরোপুরি কমার্শিয়াল মাস ছবি, দেবদাকে সেলিব্রেট ছবিটা বানানো হয়েছে। অন্যদিকে আমরা এখানে দেখলাম জিদ্দা সে কিন্তু চেঙ্গিস আনলো, চেঙ্গিস ছবি কিন্তু যথেষ্ট ভালো ছবি ছিল। কিন্তু অ্যাকচুয়ালি বল যে খাদান সাকসেসফুল কেন হলো, যেটা চেঙ্গিস ইনিশিয়ালি একটা বুস্ট তৈরি করেছিল, হাইপ তৈরি করেছিল, কিন্তু ছবিটা লং রানে চর্চা হিসাবে কিন্তু হলো, যে ব্যাট অর্থাৎ ভিডিও গিয়ে করা কিন্তু হলো না। এর কারণটা কি মনে? দুটো তো মাস ছবি, তাই কারণটা কি, কোথায় পিছিয়ে বলেছে? অনেকগুলো কারণ আছে। সবার প্রথম যেটা বলবো, গান। সবার প্রথম হচ্ছে গান, ঠিক আছে? কিশোরী, রাজার রাজা বলো, খাদানের টাইটেল ট্র্যাক বলো, প্রত্যেকটা গান। সবার প্রথমে কি বললি? গান বললি, তাই তো? হ্যাঁ, আমি অন্য কিছু শুনলাম, ঠিক আছে বল। আমি জানি অন্যই শুনবে, লোকেরাই শুনবে, আজকে গা শুনবে, ঠিক আছে? আর বললাম না। এবারে হচ্ছে গানগুলো সব কটা ভাইরাল গেছে, এবং গানগুলো তুমি যদি দেখো না, মানে আমি অনেকদিন বাদে দেখলাম যে মানে গ্রাম মফস্বলেও কিশোরী সব ধরনের গান, মানে এই মানে খাদানে টোটাল যে প্লে লিস্টটা সেটাই খুব ফেমাস। চেঙ্গিজে কোন গানটা তুমি গ্রাম মফস্বলে গিয়ে শুনেছো? একটা উইথ দ্য গানটা, সেই গানটা কোনো মানে সেটা পুরো শুনলেই মনে হবে হিন্দির একটা ছাপ রয়েছে। আর একটা রোমান্টিক ট্র্যাক ছিল, সাউথ ইন্ডিয়ান ছাপ রয়েছে একটা আর কি। তো কোনো গান মানে এখন না সিনেমা চলার মতো গানটার খুব ইম্পর্টেন্স, এটা অনেক লোকই বলে না, বাট তুমি সাইয়ারা দেখো, প্রত্যেকটা গান ভালো। ধুরন্ধর দেখো, প্রত্যেকটা গান ভালো। গানগুলো কিন্তু সিনেমাকে অনেক বুস্ট দেয়। এটা আমরা ভুল বলি যে গানের প্রয়োজন হয়, এমন তৈরি করতে হবে যেটা রিলসে ইউজ করা যাবে, সেখান থেকে ভাইরাল হবে। এই ভাইরাল হবে, ভাইরালের পরেই সিনেমার লোকে জানবে। এবার তুমি সেটা ভালো প্রসেস বলো, খারাপ প্রসেস বলো, যাই বলো, লোকে তো দেখছে, লোকে তো যাচ্ছে। আর অডিয়েন্সকে কখনো ছোট করা যায় না, মানে অডিয়েন্স যা ভাই তুমি অ্যাকসেপ্ট করো। তুমি বানিয়েছো হেভি কিছু ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, তুমি তোমার সেটা নিয়ে খুশি থাকো, তাহলে তুমি বক্স অফিসে আশা করো না। সোজা কথা ভাই, অডিয়েন্স ওই অডিয়েন্স ড্যাশ ড্যাশ ড্যাশ, ওটা বললে কোনো লাভ নেই, ঠিক আছে?
তুমি যেটা বানিয়েছো সেটা নিয়ে খুশি থাকো। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে ভাই মানে রুটেড কালচারটাকে খুব ভালোভাবে দেখিয়েছে, যেটা চেঙ্গিজের থেকে আছে। সিনেমা ওয়াইজ চেঙ্গিজ কিন্তু খাদানের থেকে বেটার, এটা বলে রাখি। এটা হলেও বাট খাদানের যে রুটেড কালচারটা, এই যে একটা সাঁওতালি অধিবাসী সেইগুলোকে যেভাবে দেখিয়েছে, এবার ট্রেলারে যেভাবে লোককে প্রমিস করেছে, লোকেরা কিন্তু ওই দেখেই গেছে। তৃতীয়ত হচ্ছে প্রমোশন, বেঙ্গল 2 জাক জমক যেভাবে করেছে। তুমি দেখো তো চেঙ্গিজে কোথায় একটা এরকম ইভেন্ট হয়েছে, একটা তুমি ইভেন্ট দেখো, তুমি দেখাতে পারবে না। খাদানে তুমি বলো প্রত্যেকটা জেলা মানে গ্রাম মফস্বলে গিয়ে প্রমোশন করেছে, কেউ আগে ভাবতেই পারেনি। না মির্জা করেছে, না চেঙ্গিজ করেছে, না বুমেরাং করেছে, না মানুষ করেছে, করেনি। এমন ভাবে দেখেছি ভাই কি না কি বানিয়ে দিয়েছি খাদান। সিনেমা ভালো হয়নি কিন্তু কি না কি বানিয়ে দিয়েছি এরকম ভাবে দেখাতে হবে, সেটা দেখিয়েছে দেব। তো সেখান দিয়ে একটা ভালো রকমের লোকের মধ্যে আর কি কথাবার্তা চলেছে যে চলো এরকম একটা সিনেমা আসছে, যাবো। দেব আবার মাস একটা কাম ব্যাক হচ্ছে, সেটা যাব। এবং মাল্টিপ্লেক্সে যেটা অবাক করা বিষয়, মাল্টিপ্লেক্সেও কিন্তু খাদান একটা ডিসেন্ট নাম্বার ফিগার্স এনেছে। হ্যাঁ ডেফিনেটলি সেটা প্রজাপতি বা ধূমকেতু লেভেলে যায়নি, বাট সেটা যেহেতু একটা অডিয়েন্সকে তৈরি করে দিয়েছিল প্রজাপতি টনিক করে, সেই অডিয়েন্সে দেবের ওপর ট্রাস্ট এসে গেছে, তো সেই যাই বানাক চলে যাবে অডিয়েন্সটা। তো এটাই হয়েছে, সেম সেম এই ফর্মুলায় দেব খেলেছে। দেবের সিনেমা ভালো না হলে মানে এই ফর্মুলায় খেলেছে। মানে তুই বলছিস যে দেবদা খুব স্ট্র্যাটেজিক্যালি অডিয়েন্সের ট্রাস্টটা অর্জন করে যে জিদ্দা সেটা করতে পারেনি আর কি। হ্যাঁ, এবং এটাও দেখো হ্যাঁ, এবার এটা তুমি দেখো সেটা হচ্ছে যে জিতের একসময় কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, জিৎ একসময় বন্ধনের ছবি কিন্তু করেছে, সেটা কিন্তু ছিল। বাট জিৎ বেশি কমার্শিয়াল ছবি করতে গিয়ে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু হারিয়ে ফেলেছে কোথাও গিয়ে আর কি। এটা ভুল বলছো ছবি দেয়, এখানে আমি একটা জিনিস কারেকশন করি। আমার মতে বন্ধন বলো বা নাটের গুরু বলো, মানে যে আর কি ফ্যামিলি ড্রামার ওপরে, বা ওই শুভদৃষ্টি বলো এই ধরনের সিনেমাগুলো না, যেরকম ফ্যামিলি ড্রামার মানে ধাঁচের সিনেমা যেরকম ট্রিটমেন্ট, সেটা কিন্তু প্রজাপতি, পোস্ত, হামি এরকম নয়, টনিকের মতো নয়। কিন্তু এটা অনেকটা বেশি রুটেড, অনেকটা বেশি ইমোশনাল, মানে লাইক প্রত্যেকটা অডিয়েন্স কানেক্ট করতে পারবে। শুধুমাত্র শহরের অডিয়েন্স কানেক্ট করবে তা কিন্তু নয়, গ্রামের দর্শকও কানেক্ট করেছে। ওই সিনেমাগুলো গ্রাম খুব হিট, এখনো লোকে টিভিতে দেখে। বাট প্রজাপতি এই সিনেমাগুলো তো দর্শক সেভাবে মানে গ্রামের দর্শক সেইভাবে কানেক্ট করতে পারবে যতটা বন্ধন, শুভদৃষ্টি এই ধরনের সিনেমাগুলো কানেক্ট করতে পারবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এইবার আমি আসলে দেবজিতের কাছে, সেটা হচ্ছে যে আমরা তো জিদ্দার ওয়ার্কিং প্রসেসে সবকিছু নিয়ে আলোচনা করলাম। তো এবার ব্যাপার হচ্ছে একটা দেখতে পাচ্ছি এই যে ফেস্টিভ্যালের ছবি আসে না, যেটা দেব তুমি একটু আগে বললে যে মানুষের সময় মোস্টলি অ্যানিমাল ছিল আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস যে মানে এখন যেটা হয়ে যাচ্ছে, যেটা সিনেমাটা দাঁড়িয়ে যাচ্ছে যে পলিটিক্স এর না ঢুকলে বা একটা বিশেষ রাজনৈতিক দলে তুমি নাম না লেখালে তুমি কখনোই কিছু করতে পারবে না। এবং তোমার কি মনে হয় যে মানে কোথাও গিয়ে যারা এই পলিটিক্সের যুক্ত, যাদের সঙ্গে যুক্ত, তারাই বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে, এবং সেইটাই মানে কোথাও গিয়ে মানে জিজ্ঞাসা কোথাও ডিসক্রিমিনেট করা হচ্ছে তোমার মনে হচ্ছে আর কি? পলিটিক্সের প্রভাব কতখানি তোমার সাথে জানতে চাই তোমার থেকে আর কি, পলিটিক্যাল প্রভাব কতখানি সিনেমার মধ্যে? দেখো সৌভিক দা, ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে সবকিছুতে রাজনীতি ঢুকে গেছে, ঠিক আছে? এবং রাজনীতি ঢুকে যাওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যাদের একটা সার্টেন রাজনৈতিক পাওয়ার আছে তারাই সুযোগ সুবিধা পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি ফিল্মের ইয়ের আগে তোমাকে যদি এটা চিন্তা করতে হয় যে আমি একটা সার্টেন পলিটিক্যাল পার্টিতে যুক্ত থাকবো বা না থাকবো, তাহলে আমি সিনেমা রিলিজ করতে পারবো, বাকি সময় সেটা না হলে পারবো না। আমি তাহলে কি করা যাবে? আমি সুপ্রর সাথে একদমই একমত যে জিদ্দারও উচিত দেবদার মতো অডিয়েন্সের পালসটা বোঝা। পালস কেন, পালস, মাহাল অ্যাক্টো, অ্যালপেনলিবেল, লেবু লজেন্স সবই বোঝা। জিদ্দার যেটা করা উচিত সেটা হচ্ছে জিদ্দার ঘাটালে গিয়ে ইলেকশনে দাঁড়ানো উচিত বামফ্রন্টের হয়ে। এই সবকিছু সলিউশন হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার, ঠিক আছে? অষ্টম বামফ্রন্ট সরকার আসবে, জিদ্দা ঘাটালে সিপিএম এর তরফ থেকে জিতবে, লেনিনের মূর্তি প্রতিষ্ঠিত হবে, দুর্গাপুজোয় কেউ দাঁত কেলাচ্ছিস কেন, আমি এটা সলিউশন দিচ্ছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এসে 50 কোটি টাকা ব্যবসা করবে। দিস ইজ দ্য অনলি পাথওয়ে, অষ্টম বামফ্রন্ট সরকার। এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে প্রত্যেক কাছে আসছি, যে প্রত্যেক তুমি একটা ভিডিওর মধ্যে বলেছিলে, যারা যারা কার্ল মার্কসের ফ্যান তারা কমেন্টে বিয়ে লিখবেন, লাল সেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ লিখে দেবেন সবাই। যাই হোক, প্রত্যেক তুমি একটা ভিডিওর মধ্যে দেখলাম বলছিলে যে দেশু 7 এইসব নিয়ে মানে তোমার যেমন আপডেট, এটা নাকি শুনলে নাকি অডিশন নাকি ফেটে যাবে একদিন, যেটা তুমি বলেছিলে ভিডিওর মধ্যে বলেছিলে আর কি। সেটা আমি অনুমান করছি কি সেটা হতে অনুমান করছি আর কি, এখানে যেখানে
নামটা ইয়ে করা নেই আর কি। তো আমি দেবজ্যোতি ওটাতে জিজ্ঞেস করছি যে তুমি এটার সঙ্গে কতটা ইয়ে করে, কারণ আমরা দেখতেছি যে এখন কি যে মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল তার আমরা দেখতেছি যে সব মানে যারা যাদের ওই মঞ্চের যোগ্যতা নেই তারা সেখানে উঠে বসে আছে, কিন্তু দেখতে যে জিতকে কোথাও ইনভাইট করা হয় না। তো এইটা না তুমি যদি কিছু বলতে চাও এই বিষয়টাকে নিয়ে। প্রশ্নটাই বুঝতে পারলাম না। প্রশ্নটা হচ্ছে যে এই যে দিশু সেভেন যে আসছে জোর করে, এক প্রকার জোর করেই আসছে এক প্রকার আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো এই যে আমরা দেখছি কিফে এই যে ধরো বিভিন্ন সিরিয়াল অ্যাক্টর তারা এসে বসে তার ইয়ে করছে আর কি, মানে এই যে সবকিছু পলিটিক্স ঢুকে পড়েছে আর কি, ইয়ে হয়েছে আর কি, বা যে জোর করে ফেস্টিভ উইন্ডো নিয়ে নেওয়া আর কি পলিটিক্যাল প্রভাব খাটিয়ে। আমি এটাই জানতে চাই তোমার, এটা নিয়ে তোমার কি ওপিনিয়ন আর কি। যেটা দেবজ্যোতি বললো যে দেখো ইন্ডাস্ট্রির মধ্যে তো পলিটিক্স ঢুকে গেছে, এবার ব্যাপারটা হয়ে গেছে এই বাংলা একটা প্রবাদ আছে, ধরি মাছ নাছুই পায়, ঠিক আছে, মানে চাইলেও এখান থেকে কেউ পার পাবে না। এবার জিতদা যদি এই বিষয়টা যদি না বোঝে বা যদি না জানে, আজকে অনির্বাণ ভট্টাচার্য যেই জিনিসটার জন্য অনির্বাণ ভট্টাচার্যকে বয়কট করা হলো, আজকে এত ভালো অ্যাক্টর হওয়া সত্ত্বেও, এত ভালো একজন কি বলবো তোমার ডাইরেক্টর হওয়া সত্ত্বেও তাকে কাজ করতে হচ্ছে না, মানে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার তো রুজি রোজগার তো ওইটা না, গান গাওয়া তো তার রুজি রোজগার না, তাই না? সে যে একটা এই যে 10 মাস বা 1 বছরের উপরে যে একটা লাইফ লিড করছে, এই যে গান বাজনা করছে, হুলিগালিজম, ঠিক আছে, এইটা দেখতে না খুব প্যাথেটিক লাগছে। একটা শিল্পী যার কাজ হচ্ছে থিয়েটার করা, যার কাজ হচ্ছে সিনেমা করা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে এই সমস্ত করে বেড়াচ্ছে। আর জিদ্দা যেটা সুপ্র কিছুক্ষণ আগেই বললো, যেটা যে জিদ্দার যেটা প্রবলেম হচ্ছে, জিদ্দা ওই একটা ব্যাপার স্যাপার, বাড়ির মধ্যে থাকবো, জিদ্দার যেরকম 3-4টে ভাই আছে, তাদের মনে হয় বিজনেস কিছু কিছু আছে মনে হয়, অবশ্যই বিজনেস করে, এবং সেইটা মনে হয় একটা ভালো বিজনেস মনে হয় যতদূর। জিদ্দা অনেক ইন্টারভিউতেও বলেছিল, এবং জিদ্দা যেই জোনটা ধরে রেখেছে সেই কমার্শিয়াল। তুমি যদি কমার্শিয়ালি করো তাহলে সেরকম একটা ইনভেস্ট করো, সেরকম একটা সিনেমা নিয়ে আসো। আজকে জিদ্দা যেটা কনফিডেন্সের সহিত বললো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমি এই সিনেমাটায় যেরকম লগ্নি হয়েছে, যেরকম সিনেমার কোয়ালিটি, আমি যেই উইন্ডোতেই আসি না কেন লোকে দেখবে। এবার এটা কনফিডেন্স না ওভার কনফিডেন্স, সেটা তো ডেট আসলেই বোঝা যাবে, তাই না? এটা তো সময় আসলে, কথাতেই আছে বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়, সেটা অডিয়েন্স বলে দেবে যে অ্যাকচুয়ালি তারা কি সিনেমাটা মানে সিনেমা হলে দেখতে যাবে কি যাবে না। আর পলিটিক্যাল বিষয়টা দেখো, এটা অনেকদিন ধরেই রয়েছে, এটা নতুনত্ব কিছু না। আর ওদের এই স্ক্রিনিং কমিটি আমার 2-9 পয়সার বিশ্বাস হয় না। এরা এই আজকে সমস্ত কিছু ঠিক হলো, আবার ঠিক 2 মাস বাদে আবার সেই কেওড়া কাচার লাগবে, আবার পুজোর আগে দেখবে কেওড়া কাচার লাগবে, এ হতেই থাকবে। এই জিনিস নিয়ে না, মানে এটা নিয়ে ভিডিও করতে বা এইটা নিয়ে পডকাস্টে আলোচনা করতে না এখন সত্যি মানে বিরক্ত লাগে, ভালো লাগে না। মানে বলতে গেলে একঘেয়ে হয়ে গেছে। মানে তুমি নিজেই বলো না যে এই ধরনের পডকাস্ট বা এই ধরনের আলোচনা আমরা গত বছরও করেছিলাম যে কোনো একজনের চ্যানেল থেকে, ঠিক আছে, অনেকবার হয়েছে এই আলোচনা, ক্লাস হবে, এই হবে, সেই হবে, রাজনীতি ঢুকে পড়েছে, এই প্রপাগান্ডা, এই হয়েছে, তো বিজনেস ও করতে পারছে না, ঠিক আছে, এই টুক করেছে, এ ওকে করেছে, হ্যাঁ দেবকে মাফিয়া বলেছে, শুভশ্রীকে টানাটানি করছে, শুভশ্রীকে খিস্তি দিয়েছে, মা হয়ে গেছে, ইনোসেন্স চলে গেছে, আবার তাকে নিয়ে আবার সিনেমা আসছে, 10 মাস আগে টিকিট বুক হয়ে গেছে, ঠিক আছে, হচ্ছেটা কি? মেন কথা মানে সিনারিওটা একই রয়ে গেছে আর কি, সিনারিও কিছু বদলায়নি। জিতকে এত সবাই ইয়ে করেছে, জিদ্দাকে ইনভাইট করেনি, তখন আবার সে বলছে না জিদ্দার নাম্বার তো আমার কাছে আছে, কোনোভাবে হয়তো ফোন যায়নি, এই যায়নি, একটা যেমন তেমন করে একটা অ্যান্সার। মানে এইগুলো কি পাবলিক কি ছাগল নাকি? পাবলিক কি ছাগল? সব মানে ইন্ডাস্ট্রি টালা পড়ে যাবে আর হিরোরা সব বলিউডে চলে যাবে, সাইড রোল করলেও চলে যাবে। এইটা আমি বুঝি না, এইটা আমি বুঝি না যারা এই যে, আর আমার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে কিছু কিছু জায়গায় যেই সমস্ত এই যে বোদ্ধাগিরি চ্যানেলগুলো আছে, যারা নিজেদেরকে তো বুক চাপড়ে সকাল থেকে খুলে বসে, দাঁতটা মেজেই বসে পড়ে এই আপডেট দিতে, হ্যাঁ এই ভেতরকার আপডেট পেলাম, সুনীল শেট্টি থাকতে চলেছে, ওই থাকতে চলেছে, তারপরে যখন সেইগুলোর যখন মুখ লুকানোর জায়গা থাকে না,
মানে নির্লজ্জগুলো এই 60-70 হাজারের চ্যানেলগুলো যখন ফেক আপডেট দেয়, আর এদের জিন্দেগিতে খেয়ে দিয়ে কাজ নেই, এরা না জীবনে কিছু করে উঠতে পেরেছে, না জীবনে এরা কোনো কিছু আরে করতে ভাই পারবে। পেট চালাতে হবে তো, তুই লাইফে এস্টাবলিশ, এরা লাইফে এস্টাবলিশ, এগুলো না করলে পেট চলবে কি করে? ঠিক আছে, ওইটাই। আর এইগুলো আর অনেক হচ্ছে জায়গায় এইগুলো চাষ হচ্ছে করে। রিভিউ কমিউনিটির সবচেয়ে বড় মানে কি বলবো এর মানে কি বলবো ব্ল্যাক স্পট যাকে বলে, নর্দমার কিটের থেকে অধম, নর্দমার কিটের থেকে অধম। পিগমেন্টেশন হয় না বগলে, পাছায় বগলে, দে আর লাইক হ্যাঁ, হ্যাঁ। পিগমেন্টেশন। হুম, ঠিক আছে। এরা Exactly. 3-4 বছর আগেও যেই কথা বলতো এখনো সেম কথা বলে, এর পরবর্তীতেও কথা বলে। যেটা বস 3 চ্যালেঞ্জ 3 কতবার নাকি চলে এলো, হিট হলো, চলে গেল। হ্যাঁ, বস 3 এলো, চ্যালেঞ্জ জিতটা নিজেই 3 জানে এলো, না। চ্যালেঞ্জ 4 এসেছে, চিন্তা পাবলো 5 ওরা নিজেরাই জানে এসেছে। না। 50-60টার উপরে 50-60টার উপর নির্লজ্জের মতো ভিডিও বানিয়েছে, ঠিক আছে। পাবলো তারপরে কটা ওই part মোটামুটি এসেছে, 5টা তো এসেইছে, চ্যালেঞ্জ 4-5 তার চলে বেশি, এসেছে। দুই তার পৃথিবী তার বেশি Challenge আবার 3 আবার তার হয়ে সে আবার আমাকে রিপ্লাই দেয়, ওটা একটা রিপ্লাই। আবার কিছু কিছু তোতলা আছে যেগুলো কথা বলতে পারে না, আমি তো বলি তাদের মুখে সুপুরি নিয়ে কথা বলা উচিত, সেও আবার রিপ্লাই দিতে আসে, আর কিছু বলার নেই। যাই হোক, মানে আমার প্রত্যয় আমি প্রীতিশের কোনো বন্ধু বান্ধব নিয়ে কোনো শুনবো না। না আমি ব্রিটিশে কোনো আচ্ছা। বন্ধু বান্ধবকে টানছি, আমাকে কেন বলছো? আমার কে বন্ধু বান্ধব? আমি তো আজকে নাম বলছি কারণ নাম দেখ প্রত্যয়, তুই অন্য জায়গায় যে 60-70 হাজার চ্যানেলকে যা বলিস বল, প্রীতিশের বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু বলবি না। আমি জাস্ট আচ্ছা, ক্যালেন্ডারে সুপ্র দেখলাম কিছু বলবে? যে হ্যাঁ, release date এটা কাটবে না। হ্যাঁ। যেই রিলিজ ডেট নিয়ে সকাল মানে প্রথম থেকে যে আলোচনাটা হলো, আমি জাস্ট নাও হ্যাঁ। ক্যালেন্ডারে দেখলাম ওই টাইমটা রিলিজ এই কারণেই আনছে বিকজ ওই টাইমটা হচ্ছে ঈদুল আধা, মানে ঈদুল জুহা, মানে ঈদের পরের হ্যাঁ, পার্টটা, মানে ঈদুল এটা ফিতরের আমরা পরে। জানি। বাকরিদ হ্যাঁ, জানি। বাকরিদ, কিন্তু কুরবানি, ওইটা ওই ওই সময়টাতে। কারণেই ওটা জিদ্দা হয়তো দেখলে তো ওই হবে না। টাইমলাইনটাকে চুজ আজকে করেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বাকরিদের মতন চলার মতন সিনেমা এটা সে তো নয়, একদমই নয়। সেইভাবে দেখতে এটা গেলে মাস- সিনেমাটা একদমই রিলিজ নয়। করা হচ্ছিল ইন্ডিপেন্ডেন্স ডেতে। কিচ্ছু না, প্রীতিশের boyfriend যদি বলে 29 মে সিনেমা চলবে তো চলবে। সব এইসব কিচ্ছু থাকবে না। 4 জুন টক্সিকটা আসুক, একটা শো যখন পাবে না তখন কেঁদে মরবে তখন। এটা না Toxic টা same দেখুন। মানুষের থেকেও বাজে অবস্থা হবে, কারণ মানুষ একা সোলো রিলিজ হয়েছিল। কুরবান ছিল, অঙ্কুশের সিনেমাটা কেউ দেখতে যায়নি। এইবারে তো 3টে অলরেডি সিনেমা আছে, তারপরে আবার পরের সপ্তাহে টক্সিক আছে। মানে 1 সপ্তাহ না 5 দিন বাদে টক্সিক আছে। 5 দিনও চলবে না সিনেমা। আমার যেটা মনে হয় না, এটা আমি সিরিয়াসলি পুরো এক বলতে সপ্তাহ চাই যাচ্ছে পারি না। না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কিন্তু একটা পোটেনশিয়াল আছে, গল্পটা ভালো। হ্যাঁ, পোটেনশিয়াল। আরে গল্প সিনেমা গল্পটা ভালো কিন্তু চলবে না, ভালো। মার্ডার মাউথের জন্য চলবে না। জায়গাটা তো পেতে হবে, এবার চলার তো জায়গাটা পেতে হবে। কিন্তু ওটাই তো ব্যাপার। তোমার তো ডেট চুজটাই তো বাজে হয়েছে, তোমার তো ওইটাই ডেট তো ব্যাপার। চুজটাই তো আজকে নন্দী মুভিজ যদি যেখানে দেখে যে আমার সিনেমাটা যেখানে পেছনে ধুরন্ধরের মতো একটা কাজ রয়েছে, যেটা ওয়ানটা মোটামুটি 3 মাসের উপরে লং রান করছে, সেখানে পেছনে তোমার এখনো রয়েছে চলছে ধুরন্ধর। হলে। হ্যাঁ, ধুরন্ধর যখন চলবে, ধুরন্ধর আরো 3 মাস চলবে, তারপরে সামনেই রয়েছে টক্সিক, বিরাট ওপেনিং নেবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা হয়তো শো দেবে, যাবেই না লোকে দেখতে। লিখে দিলাম, যাবেই না লোকে দেখতে। পয়সাও কমে যাবে। কটা সিনেমা দেখবে মাসের শেষ? তুমি কটা সিনেমা দেখতে হবে 29 তারিখে? হ্যাঁ, লোকের পয়সা কোথায় সেই সময় সিনেমা দেখার জন্য? আমি ধরে নিলাম সারা কলকাতায় এই যে জিতের এত ফ্যান ক্লাব রয়েছে, এই যে এত বড় বড় ওরা সমস্ত জায়গায় প্রচার করে বেড়ায় না, আমি ধরে নিলাম 5টা ফ্যান ক্লাব রয়েছে কলকাতায় বড় বড়, এক একটা ফ্যান ক্লাবের সদস্য সংখ্যা 10,000, আমি ধরলাম টোটাল 50,000। ওই 50,000 ওই 2 দিনে যাক টিকিট কেটে। বলতে পারবে? বুকের দম আছে, জোর আছে? যাবে না দেখতে। জিদ্দার ফ্যানরা এই চশমা পরিহিত, কালো টি শার্ট পরিহিত ছেলেটিকে চিনে রাখুন। আমি যেটা বলছি সেটাই ফ্যাক্ট। যদি ওরা দেখাতে পারে, যদি চেঞ্জ করে দেবে হয়তো, মনে হয়, দেখা যাক। যদি চেঞ্জ করে দেয় তাহলে তো ওয়েল এন্ড গুড, তাহলে তো ঠিক আছে। নন্দী মুভিজের এবারে হ্যাঁ, আজকের একটা নন্দী মুভিজের দিয়েছে গ্লিমস টাইপের, যেখানে ওরা আপকামিং সিনেমা নিয়ে বলছে যে কি কি সিনেমা এই বছর 6টা বোধহয় সিনেমা আসবে ওদের। তো ওখানে দেখলাম ব্যাড, আর ওইদিকে তোমার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই দুটোর কোনো রিলিজ ডেট দেয়া এমপারফেক্ট শরৎচন্দ্র আছে।
কামিং অন আরে আমি এই দুটো সিনেমার কথা কামিং বলছি অন 2026 2026 হুম। এখন আমি ওর চাই exact ডেট date চেঞ্জ দেয়া করুন। দেখো কথাগুলো হ্যাঁ। খুব ক্ষোভ আর দুঃখ থেকেই বলা, কথাগুলো যে বলা না জিন্দাকে নিয়ে Exactly. প্রচন্ড ক্ষোভ আর দুঃখ থেকেই কথাগুলো সব বলা। থেকে বলা আমরা বোঝাই চাই যাচ্ছে যে- একটা লোকের সাথে বারবার করে পলিটিক্স হচ্ছে, বারবার করে রাজনীতি থেকে সে কেন ক্ষোভ হবে না? সেটাই আমরা সবাই তোমার চাচ্ছি সিনেমা cinema রিলিজ করতে গেলে, কিন্তু আমি ইয়ার্কি মেরে আর বলছি না, সিরিয়াসলি বলছি, তোমাকে সিনেমা রিলিজ করতে গেলে এখন বিধায়ক হতে হবে, সাংসদ হতে হবে। হতেই হবে, কিচ্ছু করার নেই, সিনেমাটা এরকমই হয়ে কিচ্ছু গেছে। করার নেই। এখন সিনারিটা এরকমই হয়ে গেছে আর কি, তুমি কিচ্ছু যত করার নেই। মানে 5-8টা যাই হোক, তত তুমি সবটা মানে podcastটা উপরে বেশি উঠতে করো না। পারবে। 40 মিনিট হয়ে গেছে, একদম একদম এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আর- হ্যাঁ আর একদম বেশি এখানে টেনো না, end এর করছি। মধ্যেই একদম একদম এন্ড করে দিচ্ছি। আচ্ছা, আমাদের পডকাস্ট এখানে সমাপ্ত করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা, হ্যাঁ প্রিতিশ কিছু বলছিলি? একটা র্যাপিড হ্যাঁ, বল। ফায়ার দিয়ে দাও লাস্টে। র্যাপিড ফায়ার আচ্ছা, আমি একটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করছি। প্রত্যয়ের বয়ফ্রেন্ড না প্রীতিশের বয়ফ্রেন্ড? প্রথম র্যাপিড ফায়ার কোয়েশ্চেন। মানে এই আবার কি, এই আবার কি, যা যা দূর। আচ্ছা, আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ। আমি র্যাপিড ফায়ার করছি, ঠিক আছে? আমি র্যাপিড ফায়ার করছি। দেবদার সাথে মমতা ব্যানার্জি না দেবদার সাথে রুক্মিণী মৈত্র? মমতা ব্যানার্জি নয়, আচ্ছা। কেউই আচ্ছা, নয়। ঠিক আছে। এদের দুজনের মধ্যে রুক্মিণী কেউই মৈত্র। নয়। জিদ্দার সাথে কোয়েল মল্লিক না জিদ্দার সাথে বিমান বসু? কোয়েল জিদ্দার সাথে কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক। আরে প্রশ্নগুলো আসে। আচ্ছা, যাই হোক, আমাদের পডকাস্ট আমরা এখানেই প্রসেনজিতের সাথে ঋতুপর্ণা। প্রসেনজিতের সাথে ঋতুপর্ণা, ঋতুপর্ণা। প্রসেনজিতের সাথে হচ্ছে আমাদের না, তাহলে আমিও একটা র্যাপিড মুভিবাগ দেবজ্যোতির সাথে দেব, না মুভিবাগ দেবজ্যোতির সাথে অরিত্রস জ্ঞান? অরিত্রস জ্ঞান। বলে নে, অরিত্রস জ্ঞান। বলে নে। আমি তো রাখবো না জানি, তো রাগাতে তো পারিস না জীবনে আমাকে। আচ্ছা, যাই হোক, আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখন সিনারি এমন হয়ে গেছে যে আমাদের ঘুরে ফিরে ওই একই জিনিস আমাদের আলোচনা করতে হয়। যাই হোক, আলোচনা আমাদের এখানে হলো। অষ্টম বামফ্রন্ট সরকার দরকার, কারণ শিল্প হ্যাঁ, ফিল্প সব গাধার গাড়ে একদম। চলে যাচ্ছে। একদম একদম এরকম এনার্জি দরকার। বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব প্রীতির কাছ দীর্ঘজীবী থেকে হোক। দেবজ্যোতি, সুপ্র, প্রীতিশ, প্রত্যেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসবার জন্য। হ্যাঁ, বিপ্লব দীর্ঘজীবী হোক। আচ্ছা, কেউ লিপস্টিক দেখানোর জন্য শুভেচ্ছা অবশ্যই রইল আমাদের তরফ থেকে। দেখা যাচ্ছে সেটা কিরকম হয়, ভালো সেটা অবশ্যই চাইবো আর কি। তো আপনারা কমেন্টে জানাবেন আমাদের পডকাস্ট কিরকম লাগলো, এবং প্রত্যেক চ্যানেল দেবজ্যোতি, সুপ্র, প্রীতিশ, সবাই প্রত্যেকে তার নিজের মতো করে খুব ভালো কাজ, সবাই চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কমেন্টে জানাবেন যে আপনারা এরপরে আর কোন কোন টপিক নিয়ে পডকাস্ট দেখতে যান, শুনতে যান। সবার চ্যানেলে পডকাস্ট আসতে থাকবে, যেমন আমার চ্যানেল থেকে অনেক পরে সবার চ্যানেলে আসে, প্রীতিশ সবার চ্যানেলে আসতে থাকবে আর কি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, নমস্কার।